স্টাডি ল্যাবের আরো একটি পর্বে তোমাদেরকে স্বাগতম। স্টাডি ল্যাবের আজকের পর্বে আমরা আলোচনা করব রিপোর্ট রাইটিং নিয়ে। আমরা এর আগেও রিপোর্ট রাইটিং এর উপরে বেশ কিছু ক্লাস পরিচালনা করেছি, কিন্তু তোমরা যাতে পরীক্ষাতে ভালো মার্ক ক্যারি করতে পারো, যাতে তোমাদের রিপোর্ট রাইটিং পরীক্ষাতে আরো সহজ করে তোমরা খাতায় লিখতে পারো এবং তোমরা যাতে ভালো একটা নাম্বার পাও, তাই আমরা আরো কিছু রিপোর্ট রাইটিং এর ক্লাস নিয়ে এসেছি। তাই কথা না বাড়িয়ে সরাসরি আমরা চলে যাচ্ছি রিপোর্ট রাইটিং এর ক্লাসে। শুরুতে আমরা দেখতে পাচ্ছি জুলাই বিপ্লবের উপর একটা রিপোর্ট, এবং আমরা যেমনটা জানি রিপোর্টের শুরুতে আমাদের অবশ্যই একটা হেডলাইন থাকতে হয়, এবং এই জায়গাতে হেডলাইন দেওয়া হয়েছে জুলাই মুভমেন্ট দা নিউ ইন্ডিপেন্ডেন্স। অর্থাৎ আমরা যেমন জুলাই বিপ্লবকে দ্বিতীয় স্বাধীনতা বলি বা নতুন স্বাধীনতা বলি, সেই নাম দিয়ে এই রিপোর্টের হেডলাইন করা হয়েছে জুলাই মুভমেন্ট কোলন দিয়ে দা নিউ ইন্ডিপেন্ডেন্স। এটা হচ্ছে পত্রিকার হেডলাইন বা রিপোর্টের হেডলাইন। এটা হচ্ছে রিপোর্টের হেডলাইন, জুলাই মুভমেন্ট কোলন দিয়ে দা নিউ ইন্ডিপেন্ডেন্স, নতুন স্বাধীনতা। এরপরে যে রিপোর্টার তার নাম, তারপর কমা দিয়ে স্টাফ রিপোর্টার অথবা স্টাফ করেসপন্ডেন্ট, তারপরে কমা দিয়ে যে পত্রিকার রিপোর্টার সে দা নিউ নেশন, দা নিউ এজ, দা ইন্ডিপেন্ডেন্স, দা ডেইলি স্টার, তারপরে যে জায়গা থেকে রিপোর্টটা লিখতেছে সেই জায়গা বা স্থানের নাম, তারপরে কমা দিয়ে যেই তারিখে রিপোর্টটা লিখছে। যেহেতু 2024 সালে জুলাই বিপ্লবটা হয়েছে, তো তার সাথে প্রাসঙ্গিক রাখার জন্য এই তারিখটা মূলত দেওয়া। এই তারিখটা আমরা সাধারণত বলি যে তুমি যেই তারিখে পরীক্ষা দিচ্ছ সেই তারিখে লিখবে, কিন্তু এই রিপোর্টটা মূলত 5 আগস্টের পরে কয়েকদিন পরে, মাত্র সামান্য কয়েকদিন পরে 10 আগস্ট 2024 লেখা। এই তারিখটা একটু সিগনিফিক্যান্ট, কারণ যখন জুলাই বিপ্লব ঘটছে তার রিসেন্টলি কয়েকদিন পরে বা 2-4 দিন পরে রিপোর্টটা লেখা হয়েছে, এবং তারপরে কোলন, আমরা কোলন দিয়ে মূল রিপোর্টটা লেখার আগে নিচে নেমে গেছি। বলা হয়েছে জুলাই মুভমেন্ট ওয়াজ এ ম্যাস মুভমেন্ট। জুলাই আন্দোলনটা একটা গণ আন্দোলন ছিল ইন বাংলাদেশে, দ্যাট লেড, যা হচ্ছে নেতৃত্ব দিছে দ্য ওভার থ্রো অফ শেখ হাসিনাস রিজিম, যা হচ্ছে শেখ হাসিনার যে শাসনকাল, সেই শাসনকালটা বা শেখ হাসিনার যে ক্ষমতা, সেই তাকে ক্ষমতা থেকে উৎখাত করছে। অর্থাৎ জুলাই মুভমেন্টটা হচ্ছে বাংলাদেশে এমন একটা গণ আন্দোলন, যে গণ আন্দোলনটা শেখ হাসিনার রাজত্বকে বা সরকারকে উৎখাত করছে। কবে? ইন জুলাই আগস্ট 2024, অর্থাৎ 2024 সালের জুলাই আগস্টে উৎখাত করছে। ইনিশিয়ালি শুরুর দিকে দ্য মুভমেন্ট বিগ্যান উইথ এ স্টুডেন্ট লেড প্রোটেস্ট এট ঢাকা ইউনিভার্সিটি। শুরুর দিকে এই আন্দোলনটা ঢাকা ইউনিভার্সিটিতে শুরু হয়েছে, ছাত্রছাত্রীদের দ্বারা এই আন্দোলন ছিল, এবং তাদের ডিমান্ড ছিল ডিমান্ডিং কোটা রিফর্ম ইন পাবলিক সার্ভিস। অর্থাৎ শুরুর দিকে এই আন্দোলনটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সরকারি চাকরিতে কোটা সংস্কারের জন্য শুরু করেছিল। তারপর বলা হয়েছে দ্য গভর্নমেন্টস, সরকারের ব্রুটাল রিপ্রেশন, সরকারের নিষ্ঠুর নির্যাতন, দমন নিপীড়ন, এন্ড দ্য ট্র্যাজিক লস অফ লাইফ, এবং যে মর্মান্তিক প্রাণহানিগুলো ঘটছে সেইগুলা ট্রান্সফার দ্য নন পলিটিক্যাল প্রোটেস্ট, একটা অরাজনৈতিক আন্দোলনকে রূপান্তর করছে ইনটু এ ওয়াইড স্পেয়ার আপরাইজিং, একটা গণ আন্দোলনে, দ্যাট ইউনাইটেড পিপল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ, যার ফলে সকল স্তরের লোকজন এই আন্দোলনে শরীক হয়েছে, অংশগ্রহণ করছে, এন্ড আলটিমেটলি, এবং চূড়ান্ত রূপে লেড টু শেখ হাসিনা ফ্লিইং দ্য কান্ট্রি, এবং শেখ হাসিনা দেশ ছেড়ে পালাইতে বাধ্য হয়েছে। জুলাই মুভমেন্ট ওয়াজ নট এ সাডেন ইভেন্ট। এই জুলাই মুভমেন্টটা কোনো হুট করে ঘটে যাওয়া কোনো ঘটনা বা আন্দোলন না, rather it was the outcome, বরং এটা একটা ফলাফল ছিল কিসের? অফ পাবলিক ফ্রাস্ট্রেশন, জনগণের হতাশা। কিসের বিরুদ্ধে? এগেইনস্ট টাইরেনি, স্বৈর শাসকের বিরুদ্ধে। হিউম্যান রাইটস অ্যাবিউজ, মানবাধিকার যে লঙ্ঘন হইতো তার থেকে জনগণের মধ্যে যে হতাশা, সেইটার একটা আউটকাম। এন্ড দ্য সিস্টেমেটিক, এবং পদ্ধতিগত ভাবে ডিসমেন্টালিং, মানে ড্যামেজ করা, ধ্বংস করা, অফ স্টেট ইনস্টিটিউশন, অর্থাৎ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ধ্বংস হচ্ছিল, স্বৈর শাসক ছিল, মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। এর ফলে জনগণের মধ্যে ফ্রাস্ট্রেশন বা যে ক্ষোভ ছিল, তার আউটকামটা হচ্ছে মূলত এই জুলাই বিপ্লব বা জুলাই মুভমেন্ট। ফর এ লং টাইম, একটা দীর্ঘ সময় ধরে স্টুডেন্টস, শিক্ষার্থীরা ওয়ার ফেসিং, তারা ফেস করছিল
ডিসক্রিমিনেটরি বৈষম্যমূলক কোটা সিস্টেম, কোটা ব্যবস্থা ইন গভর্নমেন্ট জব, সরকারি চাকরিতে। অর্থাৎ একটা লম্বা সময় ধরে শিক্ষার্থীরা সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে একটা বৈষম্যমূলক কোটা সিস্টেম বা কোটা বৈষম্যের শিকার হয়েছে। তারপরে বলা হয়েছে সো দ্য ইন রিইনফোর্সমেন্ট অফ কোটা বাই দ্য হাইকোর্ট ইন জুন 2024, তাই যখন হাইকোর্ট 2024 সালের জুনে আবার কোটা ব্যবস্থাকে বলবৎ করে, পুনরায় বহাল করে, স্পার্ক দ্য স্টুডেন্ট প্রোটেস্ট, তখন আবার শিক্ষার্থীদের মধ্যে সে আন্দোলন দানা বাঁধতে থাকে। দ্য স্টুডেন্ট সরি দ্য গভর্নমেন্টস ব্রুটাল রিয়াকশন টু দ্য প্রোটেস্টস লাইক অ্যাটাকিং অন দ্য পিসফুল ডেমনস্ট্রেটরস, অর্থাৎ এই সরকার যখন বিগত সরকার যখন নিষ্ঠুর রিয়াকশন দেখাইছে টু দ্য প্রোটেস্ট, এই প্রোটেস্টের প্রতি, আন্দোলনের প্রতি, যেমন অ্যাটাকিং অন দ্য পিসফুল ডেমনস্ট্রেটর, যারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছে তাদের উপর যখন আক্রমণ করছে, এন্ড কিলিং এবং তাদেরকে হত্যা করছে বাই সিকিউরিটি ফোর্সেস, বিভিন্ন নিরাপত্তা বাহিনীর দ্বারা, এন্ড পলিটিক্যাল গ্রুপ এবং রাজনৈতিক যে গ্রুপগুলা তাদের দ্বারা, ট্রান্সফর্ম দ্য কোটা রিফর্ম মুভমেন্ট, এই অত্যাচারটা বা এই অ্যাটাকটা বা এই হত্যাকাণ্ডগুলোই ট্রান্সফার করছে কোটা রিফর্ম মুভমেন্টকে, কোটা সংস্কার আন্দোলনকে, ইনটু এ নেশন ওয়াইড দেশব্যাপী এন্টি অথরিটেটিয়ান আপরাইজিং, অর্থাৎ স্বৈরাচার বিরোধী একটা গণ অভ্যুত্থানে রূপ নিছে তখন। অ্যাকর্ডিং টু UN report, approximately 1,400 people are killed among them. UN রিপোর্ট অনুযায়ী এই আন্দোলনে 1,400 লোক মারা গেছে, among them তাদের মধ্যে 12 to 13%, 12 থেকে 13% were children, এদের মধ্যে 12 থেকে 13% ছিল শিশুরা। স্ট্রাকচারাল কারাপশন, human rights abuse, judicial overreach, electoral fraud helps to gather widespread public support, অর্থাৎ এই আন্দোলনের ক্ষেত্রে সরকারের যে দুর্নীতি, তারপর হচ্ছে মানবাধিকার লঙ্ঘন, বিচার বিভাগের উপর অযাচিত হস্তক্ষেপ এবং নির্বাচনী যে প্রহসন, এই সব কারণে এই আন্দোলনটা জনগণের সমর্থন লাভ করেছে, শিক্ষার্থীদের এই আন্দোলনটা জনগণের সমর্থন লাভ করেছে। চলে যাচ্ছি পরের রিপোর্টে। আমাদের এই পর্যায়ে যে রিপোর্টটা আমরা দেখতে পাচ্ছি তা হচ্ছে সোশ্যাল মিডিয়ার যে ইম্প্যাক্ট, এটা নিয়ে বা সোশ্যাল মিডিয়া নিয়ে। সো আমরা শুরুতেই চলে যাব হেডলাইনে, এবং আমরা জানি হেডলাইন লিখতে হলে আমাদেরকে অবশ্যই একটা ফ্রেজে লিখতে হবে। সো আমরা হেডলাইন ব্যবহার করেছি দ্য ইম্প্যাক্ট অফ সোশ্যাল মিডিয়া অন ইয়ং জেনারেশন, এবং এরপরে যে রিপোর্টার এটা লিখছেন তার পরিচয়, স্টাফ রিপোর্টার অথবা স্টাফ করেসপন্ডেন্ট, তারপরে কমা দিয়ে তার পত্রিকার নাম, কমা দিয়ে যে জায়গা থেকে তিনি রিপোর্টটা করেছেন, এবং কমা দিয়ে যেই তারিখে তিনি রিপোর্টটা লিখছেন, এবং তারপরে সর্বশেষ কোলন, এবং তারপরে রিপোর্টটা শুরু করা হয়েছে নিচের লাইন থেকে। বলা হয়েছে সোশ্যাল মিডিয়া ইজ অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ মডার্ন লাইফ, আধুনিক জীবনে সামাজিক মাধ্যম হচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো হচ্ছে একটা গুরুত্বপূর্ণ অংশ। সোশ্যাল মিডিয়া রেফার্স টু, সোশ্যাল মিডিয়া বলতে বোঝায় ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, কারেন্টলি নোন অ্যাজ এক্স অ্যাকাউন্ট, যেটা বর্তমান নাম হচ্ছে এক্স অ্যাকাউন্ট, এন্ড টিকটক এটসেট্রা, টিকটক ইত্যাদি হচ্ছে সোশ্যাল মিডিয়া বলতে আমরা বুঝি। পিপল ক্যান কমিউনিকেট, লোকজন যোগাযোগ করতে পারে একে অপরের সাথে, শেয়ার ইনফরমেশন, তারা তথ্য শেয়ার করতে পারে, আদান প্রদান করতে পারে, এক্সচেঞ্জ দেয়ার ভিউজ, তাদের মতামত আদান প্রদান করতে পারে থ্রু সোশ্যাল মিডিয়া, এই সামাজিক মাধ্যমগুলোর মাধ্যমে বা সামাজিক মাধ্যমের দ্বারা। দো ইট ইজ হেল্পফুল ইন মেনি ওয়েজ, যদিও সামাজিক যোগাযোগ মাধ্যম অনেক দিক থেকে আমাদের জন্য হেল্পফুল, বেনিফিশিয়াল। অ্যাবিউজ অ্যান্ড এডিকশন টু সোশ্যাল মিডিয়া, মূলত আমরা সোশ্যাল মিডিয়াকে যে অ্যাবিউজ করি বা বাজে কাজে ব্যবহার করি, আর এটার প্রতি যে এডিকশন বা আমাদের যে আসক্তি, আর হার্মফুল ফর বোথ ইন্ডিভিজুয়াল এন্ড দ্য সোসাইটি, এই আসক্তি এবং অপব্যবহারটা ব্যক্তির জন্য এবং সমাজের জন্য ক্ষতিকর। মেনি পিপল, অনেক শিক্ষার্থী, স্পেশালি দ্য স্টুডেন্ট, বিশেষ করে শিক্ষার্থীরা, স্পেন্ড মাচ টাইম ইন অনলাইন, তারা অনলাইনে বেশি সময় ব্যয় করে, হুইচ হ্যাম্পার্স, যেটা ব্যাহত করে দেয়ার স্টাডিজ, তাদের পড়াশোনা। মোরওভার সোশ্যাল মিডিয়া can cause mental health issues like anxiety, depression, stress, short-sightedness, etc. অর্থাৎ এই সোশ্যাল মিডিয়া ব্যবহারের ফলে মানুষের বিভিন্ন ধরনের মানসিক রোগ, যেমন হচ্ছে
অ্যাংজাইটি হতে পারে, উদ্বেগ, উৎকণ্ঠা এরকম হতে পারে, ডিপ্রেশনে ভুগতে পারে, তার প্রেশার, স্ট্রেসের মধ্যে থাকতে পারে, চাপের মধ্যে থাকতে পারে, অথবা তার দৃষ্টিশক্তিও হ্রাস পেতে পারে। বিসাইডস তাছাড়া মিসইনফরমেশন, ভুল তথ্যগুলো এবং ফেক নিউজ স্প্রেড বাই সোশ্যাল মিডিয়া ক্যান ক্রিয়েট আনরেস্ট ইন দ্য সোসাইটি। অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব মিথ্যা এবং ভুল তথ্যগুলো ছড়ানো হয় বা যে মিথ্যা সংবাদগুলো ছড়ানো হয় তার মাধ্যমে সমাজে একটা অস্থির পরিস্থিতি বা অরাজকর অবস্থা তৈরি হতে পারে। সাইবার বুলিং, অনলাইন হ্যারাসমেন্ট এন্ড প্রাইভেসি ভায়োলেন্স আর অলসো কমন প্রবলেমস। এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা আরো একটা জিনিস দেখতে পাই, সাইবার বুলিং দেখতে পাই, আমরা হ্যারাসমেন্ট যেমন দেখতে পাই, ঠিক তেমনি মানুষের ব্যক্তিগত তথ্য বেহাত হয়ে যায়, চুরি হয়ে যায়, এই জিনিসগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায়। মেনি ইউজার্স, অনেক ব্যবহারকারী, become victim of scams and other cyber crimes due to lack of awareness। অনেক ব্যবহারকারী সচেতনতার অভাবে এই বিভিন্ন স্ক্যামের শিকার হন, সাইবার ক্রাইমের শিকার হন। At the same time, একই সাথে excessive use of social media reduces face-to-face communication and weakens real-life relationship। অর্থাৎ অতিরিক্ত পরিমাণে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ফলে মানুষের যে রিয়েল লাইফ সিচুয়েশন গুলো আছে বা বাস্তব জীবনের যোগাযোগ গুলো আছে সেগুলো অনেকটা হ্যাম্পার হচ্ছে, কমে যাচ্ছে। এতে মানুষের বাস্তব জীবনের যে সম্পর্ক বা নেটিজেনের বাইরে তারা যে সিটিতেও যে বসবাস করে, তারা সিটি যেন সেই সিটিতে বসবাস করা নাগরিকদের যে সম্পর্ক সেই সম্পর্ক দুর্বল হয়ে যাচ্ছে। তারা সিটিজেনের থেকে এখন বেশি নেটিজেনের ভূমিকা পালন করতেছে। It also affects physical growth by causing sleep disorder, eye strain and a lack of physical activity। এবং এই সামাজিক যোগাযোগ মাধ্যমে অভ্যস্ত হয়ে ওঠার কারণে বা এডিক্টেড হওয়ার কারণে তাদের যে শারীরিক গ্রোথ সেটা ঠিকমতো হচ্ছে না, তাদের ঘুমের ব্যাঘাত ঘটতেছে, চোখে সমস্যা হচ্ছে এবং তাদের শারীরিক, আগে বাচ্চারা যেমন মাঠে যে খেলাধুলা করতো এখন তার পরিবর্তে তারা যে সামাজিক যোগাযোগের মাধ্যমে বিভিন্ন গেমস খেলে, এর মাধ্যমে তাদের যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস গুলো হতো এই জিনিসগুলো আর হয় না। Experts suggest to develop awareness and maintain a balance between online and offline activities। যারা বিশেষজ্ঞ তারা হচ্ছে সচেতনতা বৃদ্ধির কথা বলে এবং অনলাইন জীবন এবং অফলাইন জীবনের মধ্যে একটা ব্যালেন্স তৈরির কথা বলে, to reduce this negative effects of social media। অর্থাৎ সোশ্যাল মিডিয়ার এই নেতিবাচক প্রভাবগুলো কাটানোর ক্ষেত্রে বিশেষজ্ঞদের সাজেশন হচ্ছে বা তারা বলে অফলাইন জীবন এবং অনলাইন জীবনের মধ্যে একটা ব্যালেন্স তৈরি করা এবং জনগণের মধ্যে সচেতনতা তৈরি করা। দে অলসো এমফাসিস অন, দে বলতে এই জায়গাতে এক্সপার্টদের বোঝাচ্ছে, তারা আরো গুরুত্ব দেয় অন দা রোল অফ প্যারেন্টস, পিতামাতার ভূমিকার উপরে, শিক্ষকের ভূমিকার উপরে এবং সোশ্যাল অর্গানাইজেশনস এবং অন্যান্য যে সামাজিক প্রতিষ্ঠানগুলো আছে যেমন স্কুল, কলেজ, এলাকার যে খেলাধুলার ক্লাবগুলো থাকে সেগুলো থেকে শুরু করে সামাজিক অনুষ্ঠানগুলো, এইগুলা টু সলভ দা প্রবলেম। অর্থাৎ বিশেষজ্ঞরা মনে করেন এই সমস্যার সমাধানে পিতামাতা, অভিভাবক, শিক্ষক এবং সামাজিক যে প্রতিষ্ঠানগুলো আছে তাদেরকে আরো বেশি অ্যাক্টিভ ভূমিকা পালন করতে হবে। চলে যাচ্ছি পরের রিপোর্টটাতে। আমরা দেখতে পাচ্ছি এই রিপোর্টটা মূলত ওয়াটার পলিউশন নিয়ে লেখা। সো চমৎকার একটা হেডলাইন দেওয়া হচ্ছে, ওয়াটার পলিউশন কজিং হেলথ প্রবলেমস, অথবা আমরা লিখতে পারতাম হেলথ ইস্যুস, তাও হইতো। সো শুরুতে আমরা দেখতে পাচ্ছি রিপোর্টারের নাম দেওয়া আছে, তারপরে কমা দিয়ে রিপোর্টারের পদবি স্টাফ রিপোর্টার, কমা দিয়ে রিপোর্টারের পত্রিকার নাম, কমা দিয়ে জায়গার নাম অর্থাৎ যে জায়গা থেকে রিপোর্টটা করা হচ্ছে, কমা দিয়ে যেই তারিখে রিপোর্টটা রাখা হচ্ছে সেই তারিখটা থাকবে, এরপর কোলন দিয়ে মূল রিপোর্টের ক্ষেত্রে নিচে থেকে শুরু করা হয়েছে। বলা হয়েছে water is called life for being important for all living beings। অর্থাৎ পৃথিবীতে যত প্রাণী বেঁচে আছে সকলের জন্যই পানি গুরুত্বপূর্ণ, এজন্য পানিকে বলা হয় জীবন বা পানির অপর নাম জীবন বলা হয়। আনফরচুনেটলি, দুর্ভাগ্যবশত, দিস ওয়াটার ইজ বিং পলিউটেড ইন মেনি ওয়েজ। দুর্ভাগ্যবশত এই পানিটা বিভিন্ন উপায়ে দূষিত হচ্ছে। ইট হ্যাজ বিকাম এ সিরিয়াস এনভায়রনমেন্টাল প্রবলেম ইন বাংলাদেশ। এটা বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ প্রাকৃতিক বা পরিবেশগত একটা সমস্যায় পরিণত হয়েছে। The problem is very acute in urban areas। বিশেষ করে আমাদের গ্রাম অঞ্চলের থেকে এই সমস্যাটা বেশি পরিলক্ষিত হয় শহরগুলোতে, বা শহরগুলোতে এই সমস্যাটা বেশি দেখা যায়। Water supplied by ওয়াসা is not worthy of drinking। ওয়াসা যে পানিটা সাপ্লাই করে ঢাকা শহরে বা বিভাগীয় শহরগুলোতে,
তা আসলে পান করার যোগ্য না বা পানের উপযুক্ত না। অ্যাকর্ডিং টু দ্য ডিউলার্স অফ আজিমপুর স্টাফ কোয়ার্টার, আজিমপুর স্টাফ কোয়ার্টারের যারা অধিবাসী আছে তাদের মতে ওয়াটার সাপ্লাইড বাই ওয়াসা যে পানিটা সাপ্লাই করে, সামটাইমস মাঝে মাঝে, ইভেন কন্টেইনস ধারণ করে হিউম্যান ওয়েস্ট, অর্থাৎ ওয়াসা যে পানিটা সরবরাহ করে সেই পানিতে মাঝে মাঝে মানুষের মলমূত্র বা বিভিন্ন আবর্জনা দেখা যায়। সো এটা কিন্তু রিপোর্টার নিজে বলতেছে না, একটা রেফারেন্স দিয়ে টানছে। রেফারেন্সটা কাদের? রেফারেন্সটা হচ্ছে এই যে আজিমপুর স্টাফ কোয়ার্টারে যারা অধিবাসী তারাই কথাটা বলছে। এরপরে বলা হচ্ছে an official from ওয়াসার একজন কর্তৃপক্ষ বা অফিসার কর্মকর্তা বলেছে put the blame, তিনি এই দোষটা রাখছেন on the shortage of manpower, তারা বলতেছে তাদের জনবলের অভাব রয়েছে, ঘাটতি রয়েছে, এজন্য তারা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারে না। রাজিয়া বেগম, a local resident of ফার্মগেট said, অর্থাৎ রাজিয়া বেগম যিনি ঢাকার ফার্মগেট এলাকায় স্থায়ী বাসিন্দা, তিনি বলেছেন the polluted water is causing various diseases, দূষিত পানিগুলো তাদের বিভিন্ন রোগের তৈরি করে বা দূষিত পানির কারণে তাদের বিভিন্ন রোগ হয়। so they need to spend a large amount of money for purchasing drinking water, তাই তাদেরকে অর্থাৎ যারা ঢাকা শহরে থাকে তাদেরকে পানি পান করে, যেগুলা পানযোগ্য পানি, যে পানিগুলো তারা পান করবেন সেই পানি তাদেরকে গ্যালনে করে কিনে খেতে হয়, অর্থাৎ তাদের একটা বিশাল অঙ্কের টাকা শুধু পানি কিনতেই ব্যয় হয়। এরপরে বলা হয়েছে এনভায়রনমেন্ট এক্সপার্টস, যারা পরিবেশ বিশেষজ্ঞ, ওয়ার্নড, তারা সতর্ক করেছেন দ্যাট ওয়াটার পলিউশন উড পোজ এ গ্রেট থ্রেট টু পাবলিক হেলথ এন্ড বায়োডাইভার্সিটি, অর্থাৎ পানি যদি দূষিত হতে থাকে, সেই দূষিত পানি শুধুমাত্র মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হবে না, সেটা হচ্ছে জীববৈচিত্র্য ধ্বংস করতে পারে। যেমন আমরা যদি বুড়িগঙ্গা নদীর কথা বলি, বুড়িগঙ্গা নদীতে এখন কোনো মাছ বেঁচে আছে কিনা, অবশিষ্ট আছে কিনা আসলে বলা মুশকিল। দে emphasized on the need, দে বলতে এই জায়গাতে মূলত যারা এক্সপার্ট, পরিবেশ বিশেষজ্ঞ, তাদেরকে বলা হয়েছে দে emphasized, তারা হচ্ছে গুরুত্ব দিয়েছে on the need of proper waste management, অর্থাৎ বজ্র যথাযথভাবে নিষ্কাশন করতে হবে বা নদীর ধারে বা পানির মধ্যে বজ্রগুলা ফেলা যাবে না, and public awareness, এবং তারা জনসচেতনতার কথা বলেছেন to protect water resources, যাতে পানি সম্পদকে রক্ষা করা যায়। they also suggest, they বলতে আমরা এখন এক্সপার্টদের কথা বলতেছি, এক্সপার্টরা বলতেছে they also suggest to save the rivers of the city, বিশেষজ্ঞরা সেই শহরের নদীগুলাকেও বাঁচাইতে বলছে, as the water of the rivers, যেহেতু এই নদীর পানিগুলাও is being polluted day by day, নদীর পানিগুলা দিন দিন দূষিত হয়ে যাচ্ছে। শুধুমাত্র নদীর পানি দূষিত হচ্ছে তা না, ঢাকা শহরে নদীও মারা যাচ্ছে, অর্থাৎ নদী দখল করে যারা দখলদার তারা বিভিন্ন ইমারত, দালান কোঠা এগুলা নির্মাণ করতেছে। সো আমাদের যে রিপোর্ট গুলা ছিল, আমরা রিপোর্ট গুলা নিয়ে আলোচনা করলাম। আমরা একদম শেষ দিকে চলে এসেছি। আশা করি এই ক্লাসগুলো তোমাদেরকে হেল্প করবে রিপোর্টটা আরো ভালো করে বুঝতে এবং পরীক্ষায় সুন্দর করে রিপোর্ট লিখতে, ভালো নাম্বার পেতে। আমরা পরবর্তীতে চেষ্টা করছি উইথ ক্লুজ, উইদাউট ক্লুজ, রিঅ্যারেঞ্জের উপরে ক্লাস নিয়ে তোমাদের সামনে আসার জন্য। হয়তোবা কিছুদিন সময় লাগবে। সবাইকে শুভকামনা জানিয়ে আমাদের আজকের ক্লাস এই জায়গায় শেষ করছি। ধন্যবাদ সবাইকে।